1780 পলাশির যুদ্ধের স্মৃতি তখনও মানুষের মধ্যে টাটকা। কিছু কিছু বিক্ষিপ্ত যুদ্ধের ঘটনা প্রায়শই লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাঙালি তথা ভারতীয়দের মধ্যে। এর মধ্যে ক্লাইভ লয়েডের পর কোম্পানির দায়িত্ব এসে পড়েছে ওয়ারেন হেস্টিংসের উপর। ওয়ারেন হেস্টিংস তখন বাস করছেন আলিপুরের বেলিভিয়ার্ডের 30 একর জমির উপর তৈরি এক বাগান বাড়িতে। একদিন সামরিক বিভাগের সচিব কর্নেল রবার্ট কিড এলেন হেস্টিংসের বাগান বাড়িতে তার সঙ্গে দেখা করতে। সেকালের প্রায় সব ইংরেজরাই ছিল বাগান বিলাসী, ব্যতিক্রমী ছিলেন না হেস্টিংস এবং কিডও। হেস্টিংসের বাগান ঘুরে দেখতে গিয়ে কিড সাহেব চমকে উঠলেন একটা গাছ দেখে। সেটা দারচিনি গাছ। ফৌজি মানুষ হলেও উদ্যান চর্চার প্রতি তার নিবিড় টান ছিল। নিজের একটা বেশ বড়সড় বাগানও ছিল তার, গঙ্গার ধারে শালিমারে। বিদেশ থেকে আসা জাহাজি ক্যাপ্টেনদের মাধ্যমে বিদেশের বিভিন্ন গাছের চারা এবং বীজ সংগ্রহ করে গড়ে তুলেছিলেন বাগানটি। তাই প্রথাগত অর্থে উদ্ভিদবিদ না হলেও গাছপালা চেনায় শিকারী নজর ছিল তার। হেস্টিংসের বাগানে দারচিনি গাছ দেখে মুহূর্তে তার মনে ভেসে উঠল একটা ভাবনা। একটা বিশাল আকারের বাগান তৈরি করে কোম্পানির জন্য দারচিনি গাছের সঙ্গে অন্যান্য উপযোগী গাছপালা উৎপন্ন করা যেতে পারে সেখানে। হেস্টিংসের বাগানে দারচিনি গাছ দেখে তার মনে এই প্রত্যয় সৃষ্টি হয় যে বাংলার মাটিতে দারচিনি গাছ উৎপন্ন করার পাশাপাশি অন্যান্য মশলাও চাষ করা সম্ভব। আর যদি তা সম্ভব হয়, প্রাচ্যের মশলা বাণিজ্যে ওলন্দাজ বাহিনীকে একচেটিয়া আধিপত্যকে গুঁড়িয়ে দেওয়া যাবে। বস্তুত সেই সময় প্রাচ্যের মশলা বাণিজ্য নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে চলছিল এক তীব্র প্রতিযোগিতা। সে প্রতিযোগিতায় মাঝে মাঝে পরিণত হতো নৌযুদ্ধে। তাছাড়া 18 শতকের কয়েকশো টাকার কোম্পানির পক্ষে তেমন শুভও ছিল না। কয়েকটা প্রাকৃতিক এবং রাজনৈতিক বিপর্যয় উভয়ের অর্থনীতিকে ঠেলে দিয়েছিল সংকটের দিকে। কোম্পানি বড় ধাক্কা খায় 1770-এ, বাংলার সর্বনাশা মন্বন্তরে। আপাত দৃষ্টিতে প্রাকৃতিক রোষে সেই মন্বন্তরের কারণও হয়েছে উঠেছিল কোম্পানি। কোম্পানির কর্মচারীদের দায়ও নেহাত কম ছিল না। এই মন্বন্তরে কর্মচারীদের দুর্নীতির পরিণামে কোম্পানির আর্থিক অবস্থা এমন তলানিতে ঠেকে গেল যে প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম। বিলাতে সরকারের কাছে আর্জি পেশ করতে হলো সরকারের প্রাপ্য 4 লক্ষ পাউন্ড দেওয়ার দায়বদ্ধতা থেকে রেহাই পেতে। তারপর এলো আর এক অর্থনৈতিক বিপর্যয়। 1783 সালটা আমেরিকা হাতছাড়া হয়ে গেল ব্রিটেনের কাছ থেকে। নেভিগেশন আইন অকেজো হয়ে যাওয়ায় আমেরিকাকে বাধ্য করা গেল না। কেবলমাত্র ল্যাঙ্কেশায়ারে কাপড়ের কলে তুলোর যোগান দিতে রাজকীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করে বিশাল মাস্তুল নির্মাণে প্রয়োজনীয় মার্কিন কাঠের গুঁড়ি এবং বিদেশি শক্তির নাগালের বাইরে রাখাও সম্ভব হলো না। এই প্রেক্ষাপটে রবার্ট কিড 1786 সালে গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পেশ করলেন এক বোটানিক্যাল গার্ডেন স্থাপনের পরিকল্পনা। রবার্ট কিড তার আর্জিতে লিখলেন, শুধুমাত্র কৌতূহল মেটানো কিংবা বিলাসের সামগ্রী হিসাবে বিরল গাছপালা সংগ্রহ এই বাগানের উদ্দেশ্য নয়। লক্ষ্য হবে বাগান থেকে উপযোগী চারাগাছ বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা, যাতে ভারত ও গ্রেট ব্রিটেনের মানুষ উপকৃত হয় এবং সঙ্গে সঙ্গে জাতীয় ব্যবসা বাণিজ্যের বিস্তার ও সম্পদের বৃদ্ধি ঘটে। এক জটিল দমবন্ধ সংকটে পরিচালন সমিতির কাছে কিডের প্রস্তাব যেন বয়ে আনলো এক ঝলক সুবাতাস। মূলত বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে তার পরিকল্পনাকে সমর্থন করে 1787 31 জুলাই বিলাতের কর্মকর্তারা লিখলেন, সিংহলের মতো বাংলাতেও দারুচিনির গাছের ব্যাপকভাবে উৎপন্ন করা যায় কিনা তা নিশ্চিত করতে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।
এ কাজে বিশাল পরিমাণ অর্থ ব্যয়ের ঝুঁকি থাকলেও তারা পিছিয়ে গেলেন না, কারণ তারা দারচিনি গাছের সঙ্গে অন্যান্য মশলা উৎপাদনের মধ্যে বিশাল সম্পদের উৎসের ইঙ্গিত পেয়েছিলেন। আর একটা সম্ভাবনার কথাও স্থান পেয়েছিল তাদের মনের মধ্যে। বিগত মন্বন্তরে খাদ্যের অভাবকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তাদের বাধ্য করেছিল মানুষের মধ্যে বিকল্প খাদ্য উৎপাদনের কথা ভাবতে, যাতে ভবিষ্যতে দুর্ভিক্ষ হলেও সামাল দেওয়া যায়। তাদের মনে হয়েছিল অর্থকারী ফসলের সঙ্গে অন্যরকম খাদ্য ফসল উৎপাদনের প্রচেষ্টা করা যেতেই পারে। বিলেত থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই কিড উদ্যোগী হয়ে পড়লেন বাগানের জন্য উপযুক্ত জমির সন্ধানে। তিনি কোম্পানির জনৈক কর্মচারী হের কাছ থেকে গঙ্গার পশ্চিম পাড়ে একখণ্ড জমির সন্ধান পেলেন, কিন্তু জানা গেল সে জমি পাওয়া যাবে না, কারণ রাজস্ব দপ্তরের আধিকারিক জোনাথন ডানকান জানিয়েছেন এই জমি তিব্বতের তিসর লামার অনুগামীদের দেওয়া হয়েছে ধর্মীয় উদ্দেশ্য সাধনের জন্য। দ্বিতীয় জমির সন্ধান পেতে দেরি হলো না। সে জমিতে একসময় মুঘলদের একটি ছোটখাটো কেল্লা ছিল। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা উদ্ধারের সময় ক্লাইভ সেই কেল্লা গুঁড়িয়ে দিয়েছিলেন কামানের গোলায়। জমিটা ছিল বুনো গাছপালা আর ঝোপঝাড়ে ভরা এক পরিত্যক্ত স্থান। গঙ্গায় জোয়ার এসে ভেসে যেত, এতটাই নিচু। এই জমির সংলগ্ন ছিল কিডের নিজস্ব বাগান ও বাড়ি। তবে সেই জমি ছিল বর্ধমান রাজার সম্পত্তি, তাই কোম্পানির দখলে থাকা অন্য এক জমির বিনিময়ে রাজার কাছ থেকে পাওয়া গেল সেই জমি। জমিতে বাস করত কিছু রাজার প্রজা। কোম্পানি তাদের অন্যত্র 148 বিঘা 9 কাঠা জমি ও 3186 টাকা 4 আনা ক্ষতিপূরণ দিয়ে বাধ্য করল সেই জমি ছেড়ে দিতে। জমি পাওয়ার ঝামেলা চুকে বুকে গেলে কিড শুরু করলেন আসল কাজ। 109 জন মজুর লাগিয়ে জমির চারপাশে একটা খাল খনন করে পাঁচিল দিয়ে ঘিরে ফেললেন জমিটা। পাঁচিল দেওয়ার কারণ বুনো মোষের উপদ্রব। খরচ হলো 384 টাকা। কয়েকটা মাস লাগলো জমি সুরক্ষিত করতে। 1787 সাল বাগানের সূচনা 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিড সাহেবের সম্পত্তি ছিল, দিয়ে দেয়া হলো বিশপ কলেজকে। সে কলেজ আর এখন নেই। সেই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। 18 শতকের বিশ্বের কোনো বাগান এত বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালে আগে বিলেতের বিখ্যাত কিডস গার্ডেন ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল বহু বছর ধরে। তবে ভারতীয় কোম্পানি আমলে এটাই প্রাচীনতম বাগান নয়। এর আগে 1780 উইলিয়ামস রক্সবার্গ, যিনি রবার্ট কিডের পর বাগানের কর্তা হন, তৎকালীন মাদ্রাজের একটা বোটানিক্যাল গার্ডেনে প্রতিষ্ঠা করেছিলেন। কিড ছিলেন মূলত একজন ফৌজি অফিসার। পেশাদার উদ্ভিদবিদ তিনি ছিলেন না। বোটানিক্যাল গার্ডেনের মতো বস্তু গড়ে তোলার সাংগঠনিক ক্ষমতা তার ছিল, কিন্তু প্রশিক্ষিত উদ্ভিদবিদ না হওয়ার কারণে দারচিনি বা অন্যান্য মশলার গাছ উৎপন্ন করা উপযুক্ত যোগ্যতা তার ছিল না। তাই তার পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হয়। শুধু মশলা গাছের উৎপাদন নয়, তার পরিকল্পনাও ছিল আরো বড় মাপে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তিনি সংগ্রহ করেছিলেন আশ্চর্য বৈচিত্র্যপূর্ণ গাছপালা, যেমন পারস্য থেকে খেজুর ও তামাক, চিনি থেকে চা, বিলেত থেকে আপেল ও চেরি, মালবার থেকে চন্দন ও গোলমরিচের গাছ। অতি উৎসাহে এগুলি বাগানে রোপণ করেছিলেন, কিন্তু কর্মচারীদের অনভিজ্ঞতার অভাবে এবং বাংলার জল মাটি হাওয়ায় সহ্য না করতে পারায় শেষ পর্যন্ত অধিকাংশ গাছই নষ্ট হয়ে যায়। অবশ্য বাগানের পরের ইতিহাস স্বতন্ত্র, অতি গৌরবময়। তার সাক্ষী বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের 1400 প্রজাতির প্রায় 17,000 বিরল প্রজাতির গাছগাছরা। ম্যাগনোলিয়া, রেডডেনড্রন, অ্যালপাইনের মতো বিচিত্র পুষ্প সম্ভার। 25 লক্ষ শুকনো গাছের সংগ্রহ আছে এর হার্বোরিয়াম বা সংগ্রহশালায়। বিশ্বের উদ্ভিদ জগতের প্রতিরূপ এই বোটানিক্যাল গার্ডেন। স্বাধীনতার পর থেকে এই বাগানের তত্ত্বাবধান করে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যার প্রতীক এই বাগানের মহাবিস্ময় মহাবটবৃক্ষ। বাগানের প্রতিটি গাছের ইতিহাস আছে, সেগুলি নিশ্চয়ই আকর্ষণীয়, কিন্তু এই মহাবটবৃক্ষের তুলনায় তা কিছুই নয়। বস্তুত এই বটবৃক্ষ দেশ বিদেশের পর্যটকের কাছে প্রধান আকর্ষণ।
বয়সে এই গাছ বাগানের থেকেও প্রাচীন, অর্থাৎ বাগান গড়ে ওঠার আগেই ছিল এর অস্তিত্ব। বিখ্যাত উদ্ভিদবিদ জোসেফ ডাল্টন হুকার এর হিমালয়ান জার্নালস থেকে জানা যায়, মাটি ফুঁড়ে জন্ম হয়নি এই গাছের, বড়গাছা হয়ে সে জন্ম নিয়েছিল এক খেজুর গাছের মাথায়। কালক্রমে গাছটা পুষ্টি লাভ করে এবং মাটিতে শেকড় চাড়িয়ে দিয়ে মা খেজুর গাছটিকে মেরে ফেলে। মূল কাণ্ডের অস্তিত্ব নেই। 19 শতকে 60-এর দশকে ঘন ঘন 2 বছরে প্রবল ঝড়ে বাগানের প্রায় অর্ধেক মহীরুহ ভূপতিত হলেও এই বটবৃক্ষের গায়ে আঁচড় কাটতে পারেনি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ। 1915 সালেও দেখা গিয়েছে 3772টি ঝুড়ি মাটিতে প্রবিষ্ট হয়ে স্তম্ভের মতো ধরে রেখেছে এই বিশাল বিস্তারটি, যার পরিধি ব্যাস প্রায় 4.5 বিঘার মতো। কিরের বাগানের নাম পরিবর্তিত হয়েছে বারবার। 1787 সালে জন্মকালে নাম দেওয়া হয় ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। মহাবিদ্রোহের পর ব্রিটিশ রাজের আমলে নাম পরিবর্তিত হয়ে রয়্যাল বটানিক্যাল গার্ডেন। স্থানীয়দের কাছে এটি পরিচিত ছিল আটপৌরে কোম্পানির বাগান। স্বাধীনতা লাভের 6 দশক পরে 2009 সালে বাগানের নতুন নামকরণ করা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। এটা সত্যি যে কিড সাহেব কোম্পানির বস্তুগত লাভের কথা বিবেচনা না করেই এই বাগান পরিকল্পনা করেছিলেন। প্রকৃত অর্থে বটানিক্যাল গার্ডেন বলতে যা বোঝায় তা স্থাপত্যের ভাবনা ছিল তার মধ্যে। সন্দেহ নেই ঔপনিবেশ শাসনের হিতার্থে এই স্বার্থেই এই বাগানের পরিকল্পনা করেছিলেন কিড। দারচিনি এবং অন্যান্য মশলা চাষের সীমিত লক্ষ্য নিয়ে তিনি এই বাগানের সূচনা করলেও জীবিত থাকতে তার এই লক্ষ্য পূরণ হয়নি, কিন্তু হেরে গিয়েও তিনি জিতে গিয়েছিলেন। তার ব্যর্থতাই আক্ষরিক অর্থে বটানিক্যাল গার্ডেনের আজকের রূপ পরিগ্রহ করায় পথ পরিষ্কার করে দেয়। পরবর্তীকালে সংকীর্ণ বস্তুগত লাভের উদ্দেশ্যকে অতিক্রম করে প্রকৃত বটানিক্যাল গার্ডেন সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে গড়ে ওঠে। এই বাগানের একসময় এদেশে ইংরেজরা যে যথেষ্ট শ্লাঘা প্রকাশ করতেন, দুর্ভাগ্যবশত 2020 সালে আমফান ঝড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাগান কর্তৃপক্ষ এবং উদ্ভিদ বিজ্ঞানীদের তৎপরতায় অনেকটা আরোগ্য লাভ করেছে এই ঐতিহ্যের বট গাছটি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকবেন বন্ধুরা সবাই। আজকে এই পর্যন্তই। নমস্কার।